হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কেল। আশা করছি সবাই খুব ভালো আছো, ঠিকঠাক পড়াশোনা করছো, প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো হচ্ছে। তো তোমাদের জন্য যে সিরিজ অফ প্র্যাকটিস সেট নিয়ে আসছি আজকে সেটা লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট 7 এসে চলে এসেছি। তো আজকের ভিডিওটা পুরোপুরি ক্যাটাগরি 1 বা 2 এর নেই, শুধুমাত্র রয়েছে ক্যাটাগরি 2 এর উপর। কারণ তোমরা অনেকে বলছিলে ম্যাম ক্যাটাগরি 2 এর প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করান। তো সেই কারণে ক্যাটাগরি 2 এর ভিডিওটাই আমরা বেশি করে প্র্যাকটিস করি, কারণ ক্যাটাগরি 2 টা করে দিলে আমাদের ক্যাটাগরি 1 ও হয়ে যাবে। তো চলো কোনো রকম আর ডিলে না করে প্রথম প্রশ্ন দেখি কি আছে। বলেছে দেখো সংযুক্ত প্রোটিনের উদাহরণ দাও। তো সংযুক্ত প্রোটিন মানে হচ্ছে কনজুগেটেড প্রোটিন। দেখো প্রোটিনের ৩ রকমের প্রোটিন আমাদের বডিতে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সরল প্রোটিন, একটা হচ্ছে সংযুক্ত প্রোটিন, একটা হচ্ছে লব্ধ প্রোটিন। তো সরল প্রোটিনের উদাহরণ হচ্ছে হিস্টোন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো হয়ে যাবে। সংযুক্ত প্রোটিন মানে হচ্ছে প্রোটিন যেটা অন্য কিছুর সঙ্গে একটা অ্যাটাচ রয়েছে। ঠিক আছে? যেমন ধরো হিমোগ্লোবিন কিসের সঙ্গে অ্যাটাচ রয়েছে? তার সঙ্গে অ্যাটাচ রয়েছে। প্রোটিন ফসফেটের সাথে অ্যাটাচ রয়েছে। নিউক্লিয় প্রোটিন নিউক্লিক অ্যাসিড বা এরকম কিছুর সঙ্গে রয়েছে। এবং গ্লাইকোপ্রোটিন এটাও কি আমার শর্করার সঙ্গে প্রোটিন অ্যাটাচ রয়েছে। লব্ধ প্রোটিন কোনগুলো? যেগুলো আমরা আমাদের বডিতে কোনো না কোনো মেটাবলিক পাথওয়েতে আমরা তৈরি করছি, সেগুলো হচ্ছে লব্ধ বা ডিরাইভড প্রোটিন। এগুলোর এক্সাম্পল হবে প্রোটিয়েজ, পেপটোন, পেপটাইড। দেখো এগুলো সব আমার কোনো না কোনো পাথওয়েতে আমার বডিতে এগুলো সব তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এবার তাহলে আমার প্রশ্নের উত্তর কি হয়ে যাবে? সংযুক্ত প্রোটিন হিমোগ্লোবিন অবশ্যই হবে। স্টেরল হবে, স্টেরল দেখছি আমরা। গ্লাইকোপ্রোটিন অবশ্যই হবে। সেলুলোজ এটা হচ্ছে এক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট, এটা হবে না। স্টেরল দেখো এক ধরনের লিপিড বাইন্ডিং প্রোটিন। এটা এক ধরনের প্রোটিন যেটা লিপিডকে বাইন্ড করে, কিন্তু আমাকে জানতে চাইছে সংযুক্ত প্রোটিন এটা নয়, সেজন্য আমরা স্টেরলটা করতে পারলাম না। তাহলে এ আর সি হয়ে গেল আমার সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই। যতটা সম্ভব তোমাদের জন্য এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করেছি পাশে। এটা একটু ভালো করে দেখো, ভিডিওটা পজ করে দেখো, যদি একেবারে দেখা না হয় দরকার হলে খাতায় লিখে নিও। পরের প্রশ্ন বলেছে অগ্রস্থ ভাজক কলায় দেখতে পাওয়া যায়। তোমরা কেউ একজন বারবার কমেন্ট করছিলে যে টিস্যু থেকে কিছু প্রশ্ন করিয়ে দিতে। তো আজকে টিস্যু থেকে প্রশ্ন রয়েছে এবং যতটা সম্ভব সেটার এক্সপ্লেনেশন আমি করে দিয়েছি। ভিডিওটা দেখো শেষ অবধি, আরো প্রশ্ন রয়েছে টিস্যু থেকে। তো আশা করছি মোটামুটি একটা রিভিশন হয়ে যাবে। তো অগ্রস্থ ভাজক কলায় দেখতে পাওয়া যায় ডার্মাটোজেন, ক্লিরোম, পেরিব্লেম নাকি এপিব্লেমা। তো এই কথাগুলো জানার আগে আমাকে প্রথম জানতে হবে যে এই জিনিসটা কি, অগ্রস্থ ভাজক কলা জিনিসটা কি। আগে আমরা দেখিনি ভাজক কলা, দেন আমরা আসবো অগ্রস্থতে। ভাজক কলা হচ্ছে উদ্ভিদ কোষের এমন ধরনের কোষ যারা বিভাজনে সক্ষম, তারা এখনো কন্টিনিউয়াসলি বিভাজন করছে। অপরিণত কোষগুলো এখনো কিন্তু পরিণত হয়নি বলেই বিভাজন করছে। পরিণত হয়ে গেলে আর বিভাজন করবে না। পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং নিউক্লিয়াস যুক্ত। সাইটোপ্লাজমটা খুব ঘন হয় এদের। কোষে কোনো ভ্যাকুয়াল থাকে না। জায়গার অভাবে এত কিছু লিখতে পারিনি, কিন্তু আমি বলে দিচ্ছি কোষে ভ্যাকুয়াল থাকে না। এবং কোষান্তর স্থান যেগুলো সেটা খুবই অল্প হয়, থাকেই না বললেই চলে। তো এই হচ্ছে ভাজক কলার বৈশিষ্ট্য। ভাজক কলাকে আমরা ভাগ করছি। ঠিক আছে? একটাকে বলছি অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা এবং পার্শ্বীয় ভাজক কলা। অগ্রস্থ নাম শুনেই বোঝা যাচ্ছে একদম অগ্রভাগে যেখানে থাকবে, অগ্রভাগ যেগুলো সেখানে থাকবে, মূল এবং কাণ্ডের ডগাতে এটা থাকে। নিবেশিত ভাজক কলা এটা দুটি পর্বের মাঝখানে থাকে। অর্থাৎ কিরকম, যে পর্বযুক্ত যে উদ্ভিদ সেই দুটি পর্বের মাঝখানটায় থাকে নিবেশিত ভাজক কলা। আর পার্শ্বীয় ভাজক কলা গাছকে কি করে, সাইডে বাড়তে সাহায্য করে, অর্থাৎ ল্যাটারালি বাড়তে সাহায্য করে, গাছকে চওড়া হতে সাহায্য করে। তো এটা লম্বালম্বি অবস্থান করে, অর্থাৎ সাইড গুলোতে এইভাবে লম্বালম্বি অবস্থান করে। এবার আমি ভাজক কলা সম্পর্কে জানলাম, অগ্রস্থ ভাজক কলা সম্পর্কেও জেনে গেছি। কিন্তু আমার এই অপশনগুলো জানতে হবে, নাহলে আমি উত্তরটা করতে পারবো না। তো আমাকে বলেছে যে ডার্মাটোজেন জিনিসটা কি একবার জেনে নিই। ডার্মাটোজেন হচ্ছে এমন একটা জিনিস যেটা কাণ্ড এবং মূলের অগ্রভাগে থাকে। কাণ্ড এবং মূলের অগ্রভাগে থাকার অর্থই হচ্ছে সেটা অগ্রস্থ ভাজক কলাতেই থাকবে, কারণ কাণ্ড এবং মূলের অগ্রভাগে অগ্রস্থ ভাজক কলাই থাকে। তাহলে আর এটি থেকে বহিঃস্তক সৃষ্টি হয়। তাহলে এটার কাজও জেনে গেলাম, এটা কোথায় থাকে সেটাও জেনে গেলাম। তো তাহলে আমি এই অপশনটা করতে পারবো। দ্বিতীয় হচ্ছে পেরিব্লেম আছে। দেখো এখানে পেরিব্লেম কাণ্ড এবং মূলের অগ্রভাগে আছে। এটা থেকে আদি কলাতন্ত্রের সৃষ্টি হয়। ঠিক আছে? পরের প্রশ্ন প্লিরোম থেকে স্টিলি উৎপন্ন হয়। আর এপিব্লেমা মূলের বাইরের ত্বক। দেখো এটা তো বললামই কাণ্ড মূলের অগ্রভাগে রয়েছে, তাহলে পেরিব্লেম এটাও হবে অপশনে। এবং প্লিরোম যেটা এটাও হচ্ছে অগ্রস্থ ভাজক কলার ভাগ, কিন্তু এপিব্লেমা যেটা সেখান থেকে যেহেতু এটা মূলের বাইরের ত্বক মানে এপিডার্মিসের অংশ হয়ে যাচ্ছে, এটা তখন আর অগ্রস্থ ভাজক কলার অংশ হবে না। ঠিক আছে? তো মোটামুটি একটা যতটুকু যা বলার এই প্রশ্নটা করার জন্য, বা এই প্রশ্নটাও নয়, এমনিও আদার্স যেটুকু বলার সেটুকু বললাম। এর বাইরেও অনেক কিছুই আছে যেগুলো বলা গেল না, কারণ টাইম অল্প, জায়গাও কম, সেই কারণে আবার কোনো না কোনো ভিডিওতে বলবো। পরের প্রশ্ন, আর্কিওপটেরিক্স এর মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্যগুলি হলো। তো আর্কিওপটেরিক্স এটা এমন একটা প্রাণী যার মধ্যে আমরা সরীসৃপ এবং পাখি দুজনের বৈশিষ্ট্য খুঁজে পাই। এটা একটা মিসিং লিঙ্ক মানে হচ্ছে বোঝা যায় সেটা দেখে যে তার আগের যে শ্রেণীটা সেটা থেকেই তার পরের শ্রেণীটার উদ্ভব হয়েছে। তো আর্কিওপটেরিক্স এর মধ্যে পাখির যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা হচ্ছে বডিটা পুরো পালকে ঢাকা, চঞ্চু রয়েছে, বিক রয়েছে, অগ্রপদটা ডানায় রূপান্তরিত হয়েছে আকাশে ওড়ার জন্য, আর করটির যে অস্থি সেগুলো সব সংযুক্ত। আর সরীসৃপের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে লম্বা লেজ থাকে সরীসৃপের, আমরা জানি। অস্থিগুলো কিন্তু নিরেট।
ওড়ার জন্য ফাঁপা অস্থি দরকার, কিন্তু এদের সব নিরেট অস্থি। আর অগ্রপদে নখ থাকবে, পাখিদের তো নখ থাকে না, কিন্তু রেপটাইলসের নখ থাকে। আর সম আকৃতির দাঁত ছিল, পাখিদের দাঁত থাকে না, পাখিরা গিলে খায়। এর তাহলে প্রশ্নটা করতে পারবো। প্রথম বলেছে আঙুলের অগ্রভাগে নখরের উপস্থিতি, অবশ্যই এটা সরীসৃপের বৈশিষ্ট্য, ঠিক আছে। চোয়ালে সম আকারের দাঁত, হ্যাঁ এটাও। আর পরের দুটো অগ্রপদ ডানায় রূপান্তরিত, এটা পাখির বৈশিষ্ট্য। পরেরটাও দেখো পালক, পাখির বৈশিষ্ট্য। যেরকম এটা আমরা পেলাম আর আর্কিওপটেরিক্সের কথা, সরীসৃপ আর পাখির মাঝামাঝি একটা প্রাণী যেটা এক্সটিংক্ট হয়ে গেছে এখন, সেরকম মিসিং লিঙ্ক আমরা আরো কিছু প্রাণীর মধ্যেও খুঁজে পাই, আরো কিছু শ্রেণীর মধ্যে খুঁজে পাই, যেমন ফিশ এবং অ্যাম্ফিবিয়া। এরা কিন্তু এদের এদের মানে ফিশের পরেই যে অ্যাম্ফিবিয়া আসছে সেটা আমরা বুঝতে পাই লাং ফিশকে দেখে। সেরকম অ্যাম্ফিবিয়া এবং রেপটাইলস এর মাঝে সংযোগ করেছে কে? সেইমোরিয়া। সেইমোরিয়া বলে একটা প্রাণী, যেটা এখন সেটা কোন একটা যুগে পাওয়া যেত, কিন্তু এখন সেটা এক্সটিংক্ট হয়ে গেছে। সেটার ফসিলস পাই আমরা, সেটা দেখে আমরা বুঝতে পারি। তো পরের প্রশ্নে চলে আসি। নিম্নলিখিতর মধ্যে কোনটি সালোক সংশ্লেষের ক্ষেত্রে সঠিক নয়? এই প্রশ্নটা স্টুডেন্টদের খুব গোলায়। যে দেখো এই জারণ বিজারণ দিয়ে দিয়েছে, কে জারিত হয় কে বিজারিত হয় এটা জানতে চেয়েছে, এবং আমাকে প্রশ্ন করেছে কিন্তু সঠিক নয়, মানে আমাকে ভুলটা বলতে হবে। কে জারিত হয় কে বিজারিত হয় সেটার একটা খুব ছোট করে শর্ট ট্রিক বলে দিচ্ছি, মনে রাখবে। জল জারিত হয়। কে জারিত হয়? জল জারিত হয়। তাহলে জ জ দুটো জ এক কাছে, ঠিক আছে, দুটো জ এক কাছে। আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। তাহলে এটা দুজনে আলাদা, এটা নিয়ে মনে রাখবো না। আমি এটা মনে রাখবো যে জল জারিত হয়, তাহলে অটোমেটিক মনে থাকবে যে কার্বন ডাই অক্সাইডই বিজারিত হয়। তো জলের জারণের যে সমীকরণটা সেটা বা যেটা একটু আমরা একবার দেখে নিই। এই জলের জারিত হওয়ার যে ব্যাপারটা সেটা আমাদের ঘটে কোথায়? আলোক দশায়। আর আলোক দশাতেই উদ্ভিদ প্রথম কি হচ্ছে, মানে সালোক সংশ্লেষটা শুরু হচ্ছে। আহ মাটি থেকে জল নিয়েছে, সূর্যালোক নিয়ে নিয়েছে, ফোটন কণাগুলো কি হয়ে গেছে? মানে উত্তেজিত হয়ে গেছে। সেই উত্তেজিত ফোটন কণা জলকে কি করছে? বিশ্লিষ্ট করে দিচ্ছে। কিসে? হাইড্রোজেন প্লাস আর 4টে OH মাইনাস, এবং তার সাথে 4টে ইলেকট্রনও তৈরি করছে। পরে গিয়ে ওই যে 4টে OH মাইনাস তৈরি হলো, হাইড্রক্সিল আয়ন তৈরি হলো, সেই হাইড্রক্সিল আয়নগুলো কি করলো? হাইড্রক্সিল মূলক তৈরি করলো। সেই হাইড্রক্সিল মূলক পরবর্তীকালে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করলো, এবং সেই হাইড্রোজেন পারঅক্সাইড পরবর্তীকালে জল এবং অক্সিজেন তৈরি করলো। জলটা ট্রান্সপিরেশন করে বেরিয়ে গেল, এবং অক্সিজেনটাও পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে গেল, এবং সেই অক্সিজেনই আমরা নিচ্ছি। আর CO2 বিজারিত হওয়ার যে সমীকরণ সেটা দেখে নাও, যে পাতার কোষে তো RUBP থাকেই, সেই RUBP নিয়ে নিল গাছের রান্নাঘর থেকে, বাতাস থেকে CO2 নিয়ে নিল। CO2 টা 1 কার্বন যুক্ত একটা যৌগ, এবং RUBP 5 কার্বন যুক্ত একটা যৌগ। সেই 5 আর 1 6 কার্বনের একটা 6 কার্বনের অ্যাভেলেবল হয়ে গেল। তো সে ওটা দিয়ে কি তৈরি করলো? না 12 অণু PGA তৈরি করলো। PGA মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3 কার্বন যুক্ত, এবং এটাই প্রথম স্থায়ী যৌগ। সালোক সংশ্লেষের প্রথম স্থায়ী যৌগ। পরীক্ষাতে এটাও আসে যে প্রথম স্থায়ী যৌগ কি? সেটা তৈরি হচ্ছে প্রথম স্থায়ী যৌগ, কিন্তু সেটা আবার তৈরি হচ্ছে কোথায়? অন্ধকার দশায়। অন্ধকার দশাটা কোথায় ঘটে? স্ট্রোমাতে। তাহলে দেখো প্রত্যেকদিন যদি আমরা এইভাবে ভেবে ভেবে পড়ি প্রত্যেকটা প্রশ্ন, তাহলে আমার আর অল্প প্রশ্ন, কিন্তু আমার রিভিশন অনেক বেশি এইভাবে হয়ে যাবে। হুম, তাহলে এবার অপশনগুলো পড়ি। CO2 O2 উভয় জারিত হয়, আমাকে সঠিক নয় ভুল খুঁজতে বলেছে, অবশ্যই এটা ভুল। CO2 জারিত, উভয় বিজারিত বলেছে, উভয় বিজারিত হয় না, এটাও ভুল। CO2 জারিত হয় না, এটাও ভুল। এটা একমাত্র ঠিক, যেহেতু আমাকে ভুল খুঁজতে বলেছে। ৩টেই হলো। বেশ, পরেরটাতে যাই। বলেছে দেখো নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়া। নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশন ৩টে এই নাইট্রোজেনের চক্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ। অ্যামোনিফিকেশনে কি হয়? এই যে আমরা উদ্ভিদরা, এই যে আমরা আমাদের শরীরে যে নাইট্রোজেন আছে, তো সেই নাইট্রোজেনটা আমরা তো কোথা থেকে পেয়েছি? বাতাস থেকে পেয়েছি, এবং সেটা আমাকে আবার বাতাসে ফিরিয়ে দিতে হবে। তো আমি কি করব? ধরো আমরা যখন মারা যাব, মৃত জীবদেহে যে নাইট্রোজেনটা আছে সেই নাইট্রোজেনটাকে অ্যামোনিয়াতে পরিণত করবার যে পদ্ধতি সেটাকে আমরা বলছি অ্যামোনিফিকেশন, এবং এটাতে সাহায্য করছে ব্যাসিলাস ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। নাইট্রিফিকেশন কি? ওই যে অ্যামোনিয়াতে পরিণত হলো, সেই অ্যামোনিয়াটা থেকে এবার নাইট্রাইট প্রথমে, এবং তারপরে নাইট্রেট তৈরি করলো। এটাতে সাহায্য করলো নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার নামের গ্রুপের যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো। এইটাই আমাকে প্রশ্নে চেয়েছে নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়া। তো একবার দেখে নিই তবু। এবার লাস্টে আমার যে নাইট্রেট তৈরি হলো, সেই নাইট্রেটটা এবার নাইট্রোজেনে পুনরায় যে কনভার্ট হলো, সেই পদ্ধতিটাকে আমরা বলছি ডিনাইট্রিফিকেশন। এটাতে সাহায্য করছে সিউডোমোনাস, থিওব্যাসিলাস এই নামক ব্যাকটেরিয়াগুলো। তাহলে আমার নাইট্রিফিকেশন কি হবে? দেখো নাইট্রোসোমোনাস হবে, নাইট্রোব্যাক্টার হবে, সিউডোমোনাস হবে না, কারণ সিউডোমোনাস ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আর ক্লস্ট্রিডিয়াম এটাও হবে না। পরের প্রশ্নতে যাই। দেখো ছকটা এমন ভাবে করে দিয়েছি, আশা করছি তোমরা ভুলবে না। পরীক্ষাতে যদি আসে একদম দেখবে চোখের সামনে যেন, যে হ্যাঁ ম্যাডাম পড়িয়ে দিয়েছিল, একবার একটা ছক করিয়ে দিয়েছিল, সেটা যেন চোখের সামনে সবসময় ভাসে। তো এটা নিজেরা একবার দুবার চোখ বন্ধ, মানে সরি চোখ বন্ধ করে না, খাতা বন্ধ করে বা না দেখে একবার দুবার লিখে নাও, তাহলেই দেখো জিনিসটা পুরো একদম প্রত্যেকটা নার্ভে তোমার ঢুকে যাবে মাথার। ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য একটা ফ্রি মক টেস্টের গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। প্রত্যেকটা ভিডিওতেই বলছি, একবার এই ভিডিওতে তোমাদের বলে দিই যারা নতুন তাদের জন্য। ভিডিওতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সেটা লিঙ্ক পাবে। সেখানে প্রত্যেকদিন সকাল ৯টায় পরীক্ষার আগে অবধি, প্রত্যেকদিন যে কটা দিন আছে, ২-৪ দিন আগেই এটা শুরু করেছি, ফ্রি মক টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। অনেকে থাকে যাদের
সামর্থ্য নেই অনেকগুলো বই কেনার, বা সামর্থ্য নেই, কোথাও হয়তো তারা নিজেরা পড়াশোনা করেছে, কোথাও কারোর কাছে পড়তে পারেনি, বা পরীক্ষা দেওয়ার তাদের কোনো সুযোগ হয়নি, তাদের জন্য এটা করে দেওয়া হয়েছে। বা যারা সুযোগ পেয়েওছো তারাও জয়েন হতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে। তোমার যদি প্রয়োজন থাকে তুমি জয়েন হতে পারো। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপে জয়েন করে একবার তোমাকে মেসেজ করতে হবে যে ম্যাম পিডিএফ গুলো একটু পাঠিয়ে দিন। কারণ যেহেতু এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, তুমি যখন জয়েন করবে তখনের পর থেকে যা হবে সেগুলো তুমি পাবে, আগেরগুলো তুমি পাবে না। সুতরাং তোমাকে একবার সেগুলো চেয়ে নিতে হবে। ঠিক আছে? ঢুকেই যদি এখন ভাবো যে আমি সব পেয়ে যাবো, সেটা কিন্তু নয়। তোমাকে একটু জানাতে হবে যে আমি নতুন জয়েন করেছি, আমার পুরোনো পিডিএফ গুলো দরকার। তাহলেই পাঠিয়ে দেবে। গ্রুপটাতে গ্রুপটা দেখো আমি ক্রিয়েট করেছি, এমন নয় যে সেখানে আমার সব চেনা জানা আছে। অনেক মানে আমি অর্ধেক জনকেই চিনি না। বেশিরভাগ জনকে 90% কেই আমি চিনি না। কিছু আমার স্টুডেন্ট আছে। তো যাদেরকে আমি চিনি না, তারা এত ভালো রেসপন্স করছে গ্রুপে, মানে কেউ নতুন জয়েন করলে আমি তো দেখো আমি সবসময় তো যে অ্যাক্টিভ থাকতে পারি সেটা নয়। কারণ আমাকে সব দিকে দেখতে হয়। তো সেই কারণে এরকমও দেখছি যে অনেকে ঢুকে মেসেজ করছে, ম্যাম একটু পিডিএফটা পাঠান। তো সেখানে স্টুডেন্টরা সত্যি এত ভালো যে সঙ্গে কিন্তু আমি দেখছি কেউ না কেউ পাঠিয়ে দিচ্ছে। তো এই জিনিসটাই কিন্তু কাম্য, এই জিনিসটাই হওয়া উচিত। তো আমি ভীষণ গ্রেটফুল যে আমি এত ভালো কিছু স্টুডেন্ট পেয়েছি। হ্যাঁ, আমি হয়তো তাদেরকে ডাইরেক্ট পড়াইনি, কিন্তু আমি তাদের যে হেল্প করতে পারছি এটাই আমার কাছে মানে অনেক। যাদের অন্যকে হেল্প করার আম ইচ্ছা থাকে তাদের সাথে সবসময় ভালোই হয়। আমার আমার এটা বিশ্বাস। তো তোমরা যারা হেল্প করছো, বা তোমরা যারা অন্যের কথা একটু হলেও ভাবছো, আমার মনে হয় যে কোনো না কোনো জায়গায় গিয়ে তোমরা এটা রিটার্ন পাবে। ভালো কিছু রিটার্ন পাবে। তো এইজন্য বলা। তো সেখানে গ্রুপে আমি তো আর থ্যাংক ইউ বলে উঠতে পারছিলাম না। তো আজকে এই ভিডিওটা জানি না দেখছো কিনা তোমরা। তবে তোমাদেরকে সত্যিই মন থেকে অনেকটা থ্যাংক ইউ। চলে আসি আবার প্রশ্নে। ভাজক কলার বৈশিষ্ট্যগুলি হলো। আচ্ছা, ভাজক কলা থেকে আরেকটা প্রশ্ন রেখেছি। এইখানটা এটাই বলছিলাম যে ওইখানে ওইজন্য বৈশিষ্ট্যগুলো লিখিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ওইজন্য বৈশিষ্ট্য লেখাইনি, আমি আদার্স কিছু ইনফরমেশন দিয়েছি। এই কলার কোষগুলি বিভাজনে সক্ষম, হ্যাঁ সক্ষম, অবশ্যই সক্ষম। কোষে ভ্যাকুয়াল থাকে? থাকে না। এটা নয়। কোষের মধ্যে কোষান্তর রন্ধ্র থাকে না, কোষগুলো ভীষণ টাইটলি প্যাকড, ওইজন্য কোষান্তর রন্ধ্র থাকে না। আর উদ্ভিদের যে বর্ধনশীল অঞ্চল সেইগুলোতেই অবস্থান করে, একদম ঠিক, মূল এবং কাণ্ডের ডগায়। পরের প্রশ্নতে যাব না। তার আগে ভাজক কলাকে আমরা আর কি ভাগে ভাগ করতে পারছি সেটা একটু বলে দেবো। দেখো অবস্থান অনুযায়ী যে ৩ টে ভাগে ভাগ করতে পারছি সেটা আমি বলেছি আগে, এবং কোথায় কোনটা থাকে সেটা বলেছি। উৎপত্তি অনুসারে মানে কোথায় উৎপত্তি লাভ করছে সেটা অনুসারেও এটাকে ২ টো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা, একটা হচ্ছে গৌণ ভাজক কলা। প্রাথমিক ভাজক কলা থেকেই মনে রাখবে অগ্রস্থ এবং নিবেশিত এই দুটো তৈরি হচ্ছে। আর গৌণ ভাজক কলা থেকে ওই কর্ক ক্যাম্বিয়াম ওইগুলো তৈরি হচ্ছে। কট ক্যাম্বিয়াম এগুলো তৈরি হচ্ছে। এই জায়গাটা একটু খুব ভালো করে পড়বে। দেখো আমি এমন লিখে দিয়েছি যে তোমাদের কিন্তু মানে মনে থাকবে খুব ভালো। বইয়ে পড়া, বইয়ের লাইন বাই লাইন পড়াটা মনে থাকাটা আমাদের একটু টাইম লাগে, বা আমাদের মাথা থেকে অনেক সময় বেরিয়ে যায়। কিন্তু তোমরা নিজেরাও যখন পড়া করবে না, এইভাবে একটা ম্যাপ মতো বানিয়ে নেবে, দেখবে এই ছবিটা কিন্তু চোখের সামনে ভাসবে। কিন্তু বইয়ের কথাগুলো তো বইতে একদম সেম লাইন বাই লাইন লেখা থাকে। তো সেগুলো অতটা চোখে ভাসে না। তো কাজ অনুসারেও আমরা ৩ টে ভাগে ভাগ করছি। প্রোটোডার্ম যেটা থেকে বহিঃস্থক এবং ত্বক তৈরি, বহিঃত্বক এবং ত্বক তৈরি হয়। প্রোক্যাম্বিয়াম যেটা থেকে সংবহন কলা তৈরি হয়, এবং ভূমি ভাজক কলা যেটা থেকে বহিঃস্তর বা মজ্জা তৈরি হয়। ঠিক আছে? তাহলে একটা ভাজক কলা কার কার থেকে কি তৈরি হচ্ছে সেটাও একটু বলে দিলাম। ভাজক কলার বৈশিষ্ট্য আগে দেখে নিয়েছি, এখন প্রশ্ন করে নিলাম। চলো পরের প্রশ্নতে যাব। বলেছে সেল ডিভিশনের একটা কিছু অনেকগুলো ধাপ দিয়ে দিয়েছে, কি হয় না হয় সেটা। তো প্রোফেজে বলেছে সাইটোপ্লাজম, আচ্ছা পয়েন্ট পড়বো তার আগে কোথায় কি হয় সেটা একটু দেখে নিই। মাইটোসিস বলুক মিওসিস বলুক দুটোতেই সেম হয়। প্রোফেজে জলের বিয়োজন হয়, জল বেরিয়ে যায়। ক্রোমাটিন গুলো ছোট হয়, মোটা হয় এবং ক্রোমোজোমের আকার নেয়। তার আগে অবধি এটাকে ক্রোমাটিন বলছিলাম, এখন এটাকে ক্রোমোজোম বলবো। সেন্ট্রিওলটা মাঝখান থেকে বিভক্ত হয়, এবং মানে সেন্ট্রিওলটা মাঝখান থেকে বিভক্ত না, সেন্ট্রিওলটা ডিভাইড করে এবং দুটো পোলের দিকে যেতে শুরু করে লেট প্রোফেজে। মেটাফেজে গিয়ে কি হয়? আচ্ছা, প্রোফেজে আরো দুটো হয়, সেটা হচ্ছে নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয় এবং যে অর্গানেল গুলো সেগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়। মেটাফেজে ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে সজ্জিত হয়, আর বেমতন্তু এসে কাইনেটোকোর অংশে যুক্ত হয়। যদি বেমতন্তু তৈরির জন্য সেন্ট্রিওল না থাকে, যেটা প্ল্যান্টে আমরা দেখি, সেক্ষেত্রে আমরা মাইক্রোটিউবিউল থেকে, মানে প্ল্যান্টে মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তু তৈরি হচ্ছে। প্রোফেজটা হচ্ছে সবথেকে লংগেস্ট দশা, সবথেকে লংগেস্ট দশা। আর অ্যানাফেজটা সবথেকে ছোট। এই দুটো আসে পরীক্ষায়, মনে রেখো। আচ্ছা, প্রোফেজ গেল, মেটাফেজ গেল। প্রোফেজটা ১ নম্বর দশা, মেটাফেজ ২ নম্বর, অ্যানাফেজটা ৩ নম্বর। এই পাশে লিখেছি জায়গার অভাবে। সেন্ট্রোমিয়ার দুটো সমানভাবে বিভক্ত হয়ে যায় এবং দুটো মেরুর দিকে গমন করে। কেন? কারণ ওই যে বেমতন্তু দুদিকে টেনেছে, সেন্ট্রোমিয়ার মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। আর যাওয়ার সময়ই ভি, এল, আই, জে ইত্যাদি ধরনের ক্রোমোজোমের গঠন আমরা এখানে দেখতে পাই। আর ২ নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে অভিন্ন অপত্য ক্রোমোজোমের সৃষ্টি। তোমরা একটু এই পয়েন্টটা পড়ো। অ্যানাফেজে বলেছে অপত্য ক্রোমোজোম গঠন। আচ্ছা, এই তোমরা যদি এই পয়েন্টটা একবার একটু ওভারলুক করে দাও, এই অপত্য কথাটা যদি পাত্তা না দাও, তাহলে কি হবে দেখো, উত্তরটা কিন্তু ভুল হবে। কেন? দেখে মনে হবে ক্রোমোজোম গঠন। আচ্ছা, ক্রোমোজোম গঠন তো সেই এইখানে হয়েছিল, প্রোফেজে হয়েছিল। তাহলে কি হবে? অ্যানাফেজ বলে দিলাম, উত্তরটা ভুল। কিন্তু না, এইটা ভাবলে, এটাই বলছিলাম, এইটা ভাবলেই কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। কেন? কারণ আমাকে এই অপত্য কথাটা ভীষণ ভাইটাল এই লাইনটাতে। ক্রোমোজোম ধরো আমার এই দুটো আছে। অ্যানাফেজের আগে এরকম দুটো ক্রোমোজোম একসাথে জুড়ে আছে। তার মধ্যে একটা আমি বাবার কাছ থেকে পেয়েছি, একটা আমি মানে দুটো যে ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, তাদের মধ্যে আমরা একটা বাবার কাছ থেকে পেয়েছি, একটা মায়ের কাছ থেকে পেয়েছি। এবার যেই টান পড়লো দুদিকে দুটো আলাদা হয়ে গেল, এই একটা
এই একটা দুটো যেই আলাদা হয়ে গেল, তখনই আমার সৃষ্টি হলো অপত্য ক্রোমোজোম। মানে এটা এবার পরের জেনারেশনের জন্য রেডি হচ্ছে। তাহলে অপত্য জেনারেশন তৈরি। টেলোফেজে কি হচ্ছে? টেলোফেজে প্রোফেজে যা হয়েছে তার অপোজিট ঘটনা ঘটছে। ক্রোমোজোমটা খুব দীর্ঘ হচ্ছে, সরু হচ্ছে, জল শোষণ করছে, নিউক্লিয় পর্দা ফিরে আসছে, আ যে অর্গানেল গুলো চলে গেছিল সেগুলো ফিরে আসছে, এরকম গুলো হচ্ছে। এবার আমি এখানে একটু আসি। অপশন গুলো কি আছে দেখি। ১ বলেছে প্রোফেজে সাইটোপ্লাজমের সান্দ্রতা হ্রাস পায়। যেহেতু জল বেরিয়ে যাচ্ছে তাহলে সান্দ্রতা হ্রাস পাবে না, বৃদ্ধি পাবে। তাহলে এটা ভুল। আমাকে সঠিক খুঁজতে বলেছে। এটা ভুল। ২ বলেছে মেটাফেজে নিরক্ষীয় পাত গঠন। হ্যাঁ, মেটাফেজে ক্রোমোজোম গুলো তো নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হচ্ছিল। ঠিকই আছে। অ্যানাফেজে অপত্য ক্রোমোজোম গঠন, এটা তো ডেসক্রাইব করলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো সেটা কমেন্টে জানিও। আমি আবার অন্যভাবে ডেসক্রাইব করার চেষ্টা করব। আর টেলোফেজে বলেছে নিউক্লিয়ার বলয়াকার ধারণ। এসব কি? এটা নয়। তাহলে অপশন বি আর সি আমার সঠিক উত্তর হলো। পরের প্রশ্ন বলেছে দেখো কোষ প্রাচীরের প্রধান কাজগুলি হলো। কাজ খুঁজতে হবে আমাকে। একটু কোষ প্রাচীরের গঠনটা দেখে নিই, তাহলে সুবিধা হবে আমার উত্তরটা করতে। না হলেও করা যাবে, সেমন এরকম ব্যাপার না। তো কোষ প্রাচীরকে আমরা যদি ডিসেক্ট করি, ৩ টে তার স্তর পাবো। একদম বাইরে থাকবে প্রাথমিক প্রাচীর, যেটা পাতলা এবং ভেদ্য, মোটা নয় কিন্তু খুব একটা। পুরোটাই সেলুলোজ নির্মিত। আমরা পড়েছি ছোটবেলায় কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। সেই সেলুলোজ নির্মিত প্রাথমিক প্রাচীর। মধ্য ল্যামেলা এর পরেই আছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পেকটেট নির্মিত। এই স্তরটা কিন্তু খুব হার্ড, শক্ত। হুম? আর গৌণ প্রাচীর, এটা কোষ পর্দার দিকে রয়েছে। এটা একটা পুরু শক্ত ভেদ্য পর্দা। দেখো ভেদ্য যদি না হয় তাহলে পাশের সেল থেকে অন্য সেলে, মানে দুটো পাশাপাশি থাকা সেলের মধ্যে জল, খনিজ পদার্থ ইত্যাদির আদান-প্রদান হবে না। তার মানে একটু তো ভেদ্য হতেই হবে। আর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন এই জাতীয় পদার্থের আ নিয়ে আরকি তৈরি হয়েছে এগুলো। ঠিক আছে? তাহলে প্ল্যান্টের যদি বলে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? এই যে কোষ প্রাচীরের গঠনটা করেছি এটা কিন্তু আমরা প্ল্যান্টের, হ্যাঁ? যদি বলে প্রধান উপাদান কি? তাহলে হয়ে গেল সেলুলোজ। আর যদি ব্যাকটেরিয়ার প্রধান উপাদান বলে তাহলে পেপটিডোগ্লাইকান। কিসের? সেল ওয়ালের। ছত্রাকের বললে কাইটিন। এবার আমি যদি কাজগুলো দেখি তাহলে কোষ অঙ্গাণুদের রক্ষা করা। এবার এই যে প্রশ্নটা কোষ অঙ্গাণুদের রক্ষা করা, এইটা আমার একটু মানে মনে হচ্ছে হ্যাঁ করেও দিই, আবার মনে হচ্ছে না করব না। কোষ অঙ্গাণুদের রক্ষা ডাইরেক্ট কি করে ও? দেখো ও কিন্তু করে না। কিন্তু পরোক্ষভাবে আবার করে। ও যদি সেলটাকে না প্রোটেক্ট করে তাহলে তো সেলের ভিতরে কোষ অঙ্গাণুগুলোও ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তাহলে এটাকে আমি সেই ভেবে আমি এটাকে করতেও পারি, নাও করতে পারি। এইরকম যেগুলো ডাউট হবে পরীক্ষায় ক্যাটেগরি 2 এ করবে না। ঠিক আছে? করবে না। এটাকে আমি বুঝতে পারছি না কি করব, আমি দিয়েই রাখলাম। পরেরটা বলেছে কোষের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, এটা একদম 100% ইয়েস। ভেদ্য পর্দা হিসেবে কাজ করে, এটা ইয়েস। ভেদ্য পর্দা হিসেবে কাজ করে। তবে হ্যাঁ, সবকিছু ঢুকিয়ে নেবে এমনটা নয়। কিছু জিনিস মানে খুব বড় জিনিস ঢোকাতে পারবে না। আর কোষের নির্দিষ্ট আকৃতি প্রদান করা। কোষ নির্দিষ্ট আকৃতি প্রদান পায় অবশ্যই, এবং এইটা কিন্তু সেল মেমব্রেনেরও কাজ। সেল মেমব্রেনের জন্য কোষের একটা নির্দিষ্ট আকৃতি হয়। কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু কোষের আকৃতির জন্য কোষ সেল ওয়াল একটু হলেও দায়ী। তাহলে এটা আমি মনে হচ্ছে যেন আমার সবকটাই হবে। তোমরা একবার একটু ভেবে দেখো বা ভেবে বলো, তোমাদের কি মনে হচ্ছে সবগুলো কি করা যাবে কি যাবে না? পরের প্রশ্ন বলেছে সেক্স ক্রোমোজোম ঘটিত সিনড্রোম। সেক্স রিলেটেড মানে এক্স বা ওয়াই এর সঙ্গে এটা রিলেটেড। কি আছে? টার্নার সিনড্রোম, জ্যাকব সিনড্রোম, পাটাউ সিনড্রোম, ডাউন সিনড্রোম। তো টার্নার যে সিনড্রোম সেটা একটা এক্স ক্রোমোজোম যদি না থাকে, মিস থাকে তাহলে হবে, এবং সেটা ফিমেলে। আর 45 টা ক্রোমোজোম হয়ে যাবে সেক্ষেত্রে। সেটা হয়ে যাবে টার্নার সিনড্রোম। তাহলে এক্স ক্রোমোজোম মিসিং, তার মানে তো সেক্স ক্রোমোজোম আ ঘটিতই রোগ হলো। তাহলে এটা হবে। জ্যাকব সিনড্রোম, জ্যাকবটা এখানে আছে দেখো। এক্স ওয়াই মানে একটা ওয়াই ক্রোমোজোম এক্সট্রা। 47 হয়ে যায় ক্রোমোজোম নাম্বার। আর তখন এদেরকে বলা হয় সুপারম্যান, মানে লম্বা হয় অনেকটা। তো এইটা হচ্ছে জ্যাকব সিনড্রোম। তাহলে এটাও ওই এক্স ক্রোমোজোম হচ্ছে। তাহলে এটাও হবে। দেন পাটাউ সিনড্রোমটা হচ্ছে ট্রাইজোমি অফ 13 ক্রোমোজোম। 13 ক্রোমোজোম আমাদের অটোজোম, সেক্স ক্রোমোজোম নয়। আর ডাউন সিনড্রোম 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি। তাহলে এটাও আমাদের কোন রকম কোন সেক্স ক্রোমোজোম নয়। তাহলে সি আর ডি হবে না, এ আর বি হবে। লাস্ট প্রশ্নে চলে এসেছি। আমাদের যদি ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ একটুও তোমাদের জন্য হেল্পফুল হলো তোমাদের যে আপকামিং এক্সাম সেখানে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও সেটা, এবং কিসের ভিডিও তোমাদের বেশি বেশি দিতে হবে এই কদিনের মধ্যে সেটাও কিন্তু কমেন্টে জানিও। অঙ্গজ জননের ক্ষেত্রে সঠিক। আচ্ছা, জনন কত রকমের হয় সেটা একবার দেখে নিই। ৩ রকমের মেইনলি হয়, অঙ্গজ, যৌন এবং অযৌন। আরো হয় পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্প, এই ধরনের গুলোও হয়। সেগুলোকে যদি আমি বাদ রাখি, এটা প্রধান ৩ টে কারণ, প্রধান ৩ টে টাইপ বলতে পারি। তো যৌন জনন যেটা আমাদের হয় সেটা তো জানোই তোমরা, যে দুটো গ্যামেট তৈরি হয়, সেই গ্যামেটটা ফিউজ হয়, যেটা জাইগোট তৈরি করে, সেই জাইগোটটা আবার সেল ডিভিশন করে অপত্য তৈরি করে। তো গ্যামেটে মিয়োসিস হবে এবং জাইগোটে মাইটোসিস হবে। এটা খুবই সাধারণ। অযৌন জননে গ্যামেট উৎপাদন ছাড়াই হতে পারে বিভাজনের দ্বারা বা রেণু উৎপাদনের মাধ্যমে অপত্য তৈরি হচ্ছে। এখানে কিন্তু মাইটোসিস পদ্ধতিতেই বিভাজন হচ্ছে। তাহলে অযৌন জননে এইজন্য এটা দেখতে অনেকটা সিমিলার হয়। যারা তৈরি হচ্ছে অপত্যগুলো দেখতে অনেকটা সিমিলার হয়। আর যৌন জননে দেখতে অতটা সিমিলার হয় না। কারণ এই যে মিয়োসিসে একটা স্পেশাল ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ক্রসিং ওভার। তার জন্য ভেরিয়েশন আসছে। সেজন্য আমরা সবাই সেম টু সেম দেখতে নই। অঙ্গজ জননে কি হচ্ছে? জীবদেহের কোনো একটা পার্টিকুলার অঙ্গ আমরা কেটে নিয়ে আসছি, সেখান থেকে আমরা অপত্য তৈরি করছি সেটা। তো এক্ষেত্রে কিন্তু মনে রাখবে, দেখো মাতৃকোষের সমগুণসম্পন্ন অপত্য সৃষ্টি হচ্ছে। এখানে মাইটোসিস হচ্ছে, তার মানে যা তৈরি হবে সেগুলো সব মোটামুটি সিমিলার দেখতে। এবার আসি পয়েন্টগুলোতে। ১ নম্বরে বলেছে যে এই প্রক্রিয়া মাইটোটিক কোষ বিভাজন ঘটে কোনটা? অঙ্গজ। হ্যাঁ, মাইটোসিসেই তো হয়। মাইটোসিস কোষ বিভাজনের দ্বারাই হয়। ২ বলেছে অপত্য জনিত্র দেহের অনুরূপ হয়। হ্যাঁ, অপত্যটা একদম মাদার সেলের মতোই সেম টু সেমই দেখতে হয়। এটাও ঠিক।
জনুক্রম উপস্থিত। জনুক্রম আমরা কোথায় পেয়েছি? জনুক্রম পেয়েছি আমরা ফার্ন, মস এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কি হয় জনুক্রমে? ওদের দশায় ওদের যে জীবনচক্র সেখানে দেখা গেছে যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড যে দশা সেটা বারংবার আবর্তিত হয়। তো এইজন্য এটাকে আমরা জনুক্রম বলছি। বারবার আবর্তিত হচ্ছে সেজন্য। তো জনুক্রম উপস্থিত এদের ক্ষেত্রে নয়, অঙ্গজ জনন হচ্ছে না। আর বলেছে ২ টি জনিত্রী জীব প্রয়োজন। ২ টি জনিত্রী জীব প্রয়োজন যৌন জননে। তবে সেখান থেকে ২ টো আমরা গ্যামেট পাবো। তো অঙ্গজ জননে ২ টি জীবের প্রয়োজন পড়ছে না। তাহলে এই পয়েন্টটাও কারেক্ট নয়। তাহলে A আর B আমার কারেক্ট, বাকিগুলো আমার কারেক্ট নয়। তো এই ছিল আজকের প্রশ্ন। এই ছিল আজকের ক্লাস। যতটা সোজা করে যতটা মাথায় ঢুকিয়ে দেওয়া যায় সেটাই চেষ্টা করলাম। যদি ভিডিওটা ইফেক্টিভ মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করো। গ্রুপটাতে যুক্ত হয়ে যেও যেখানে তোমরা ফ্রিতে ক্লাস পাবে, ডাউট সলভ করতে পারবে, সব রকমই পাবে। তো আর কিসের ভিডিও চাই এই কদিনে তোমাদের সেটা একবার জানিও। হাতে তো আর মাত্র কটা দিন সময় আছে। মাথাটা ঠান্ডা রেখো, পড়াশোনাতে মন দাও আর পেটটাও ঠান্ডা রেখো। পেট, মাথা দুটো ঠান্ডা থাকলে সবকিছু ঠিকঠাক হয়। তো পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।